এক হেঁচকা টানে স্নিগ্ধাকে বিছানার উপর ছুঁড়ে ফেলল আবরার। পরনে লাল টুকটুকে বেনারসি মুড়ানো স্নিগ্ধা, আপাতমস্তক হলুদের গন্ধে মৌ মৌ করছে একেবারে। কয়েক ঘন্টা আগে আবরারের সহিত বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে স্নিগ্ধা। নিজের নামের সাথে আবরারের নাম সারা জীবনের জন্য জুড়ে গিয়েছে তার। তবে এরূপ আকস্মিক ছুঁড়ে ফেলার দরুন খাটের সহিত পায়ে বেঁধে ভীষণ রকম ব্যথা লেগেছে স্নিগ্ধার। তবুও আবরারের ভয়ে মুখ থেকে কোনো রূপ আওয়াজ বের করল না সে। কান্না ভেজা মুখ নিয়ে ফিরে তাকালো রক্তচক্ষু নিক্ষেপ করে থাকা আবরারের দিকে। স্নিগ্ধা তাকানো মাত্রই ঝুঁকে গিয়ে ওর চুলের মুঠি ধরে দাঁড় করালো আবরার। এবার আর নির্বিকার থাকতে পারল না স্নিগ্ধা। ব্যথায় কুঁকড়িয়ে উঠল সে। কাঁদতে কাঁদতে বলে উঠল, ব্যথা লাগছে, ছাড়ুন। ব্যথা লাগার জন্যই ধরেছি দাঁতে দাঁত চেপে। কেন এমন করছেন আমার সাথে? কি ক্ষতি করেছি আমি আপনার? আমি করেছি নাকি করছো? যা হয়েছে চুপচাপ মেনে নাও। মরে গেলেও না। আপনার মতো লোককে নিজের স্বামী বলে কখনোই মেনে নেব না আমি। এবার রেগে আগের থেকেও জোরে স্নিগ্ধার চুল চেপে ধরল আবরার। পুনরায় ব্যথায় কুঁকিয়ে উঠল স্নিগ্ধা। এত জেদ! তুই এখনো আমাকে চিনে উঠতে পারিসনি। এই আবরার ফাহাদ চৌধুরী ভালোই ভালোই, খারাপের খুব খারাপ। আপনিও আমাকে চেনেন না। গরিব ঘরের মেয়ে হয়েছি বলে ন্যূনতম আত্মসম্মান নেই, এটা ভাবতে যাবেন না। তোর সব আত্মসম্মান আমার পায়ের কাছে এসে ঠেকবে, বুঝেছিস? একটা কথা কান খুলে শুনে রাখ, একটু আগে যে কাজটা করলি বাইরে, সেটা দ্বিতীয়বার করার আর দুঃসাহস দেখাস না। তবে আমার ভয়ানক রূপটাই দেখবি তুই। আজ থেকে আমি আর এই ঘরটাই তোর পৃথিবী। ভুলেও এর বাহিরে পা রাখার চেষ্টা করতে যাস না। একেবারে কেটে টুকরো টুকরো করে রেখে দেব। কথাটা বলে আবরার স্নিগ্ধাকে বিছানার উপর ফেলে দিল। আবরার গায়ের পাঞ্জাবি বুকের উপর দিকের দুটো গুদাম খুলে নিল। তারপর পুনরায় তাকালো স্নিগ্ধার দিকে। উপর হয়ে হুপিয়ে হুপিয়ে কেঁদে যাচ্ছে স্নিগ্ধা। এ পর্যায়ে খানিকটা দয়া অনুভূত হলো আবরারের। বেশ শান্ত স্বরে বলে উঠল, চুপচাপ ফ্রেশ হয়ে এসো, রাতের খাবার আমার সাথে খাবে। কথাটা বলা শেষে আর দাঁড়ালো না আবরার, রুম থেকে বেরিয়ে পড়ল। ওদিকে দরজার দিক থেকে চোখ সরিয়ে অনবরত কান্নায় ভেঙে পড়ল স্নিগ্ধা। দরজার বাহিরে আসতেই সমানে তনয়াকে দেখে দাঁড়িয়ে পড়ল আবরার। পরক্ষণে বুক কুঁচকালো নিজের। আপনি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলেন? জবাবে মাথা নিচু করে নিল তনয়া। কি হলো? আড়ি পাচ্ছিলেন? উত্তর দিন। আবরারের বাজখায় ধমকে একেবারে কেঁপে উঠল তনয়া। ভয়ার্ত গলায় কাঁপতে কাঁপতে বলে উঠল, আপনি কি সত্যি মেয়েটাকে বিয়ে করেছেন? তনয়ার থেকে মুখ ফিরিয়ে হেসে উঠল আবরার, রাগ মিশ্রিত হাসি। আপনি আমাকে প্রশ্ন করছেন? আমার কথার জবাব না দিয়ে উল্টো আমাকেই প্রশ্ন করছেন, দারুণ তো। দেখুন, আমি আপনার স্ত্রী, এটা আমার সংসার। সেখানে আপনি একটা মেয়ে নিয়ে এসেছেন। মেয়েটাকে বা কী জন্যে এসেছে সেসব আমি জানতে চাইতেই পারি। ও তাই নাকি? বেশ, ঠিক আছে। ওর নাম স্নিগ্ধা, আমার বিবাহিত স্ত্রী, এবং বিয়েটা আজই হয়েছে আমাদের। এখন থেকে এটা ওরও বাড়ি। আশা করছি আর কিছু জানার নেই আপনার। আপনি এরকম কি করে করতে পারেন এক স্ত্রী থাকাকালীন? এই জাস্ট চুপ। এটা আমার বাড়ি। আমি যাকে খুশি তাকে আনতে পারি। যদি ইচ্ছে হয় তবে সতীন নিয়ে সংসার করুন, না হলে রাস্তা মাপুন। আই ডোন্ট কেয়ার। সামনে থেকে সরুন এবার। কথাগুলো একদমে শেষ করে তনয়ার দিকে তাকালো আবরার। দুগাল বেয়ে সরল রেখার মতো পানি গড়াচ্ছে তার। এবার প্রচণ্ড বিরক্তি এসে চেপে ধরল আবরারকে। এসব নেকা কান্না নিজে রুমে গিয়ে করুন। আমি সরতে বলেছি আপাতত। আই সেড গো। নির্বিকারভাবে কাঁদতে কাঁদতে আবরারের সামনে থেকে নিজের ঘরের উদ্দেশ্যে দৌড়ে চলে গেল তনয়া। বিষয়টা একটু প্রভাব ফেলল না আবরারের ওপর।
এগিয়ে গিয়ে ডাইনিং টেবিলের ওপর রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিল সে। হাতে উঠিয়ে পুরো এক চুমুকে শেষ করে নিল সেটি। ইতিমধ্যে পকেটের মধ্যে ফোনের রিংটোন বেজে উঠেছে আবরারের। গ্লাসটা রেখে ফোন বের করে সামনে উঁচিয়ে ধরল। স্ক্রিনের নাম্বারটাতে একবার চোখ বুলিয়ে নিয়ে এগিয়ে গিয়ে সিদ্ধার রুমের দরজার অতি সত্যপণে বাহিরে থেকে আটকে দিল সে। এবার রিসিভ করে ফোন কানে ঠেকালো আবরার। মুহূর্তে ওপাশ থেকে ভেসে এলো একজন মধ্যবয়সী পুরুষের ভাঙা গলার আওয়াজ। হ্যালো ছোট সাহেব। জি বলুন। আপনারা কি পৌঁছেছেন সাহেব? না মানে সিদ্ধার মা চিন্তা করছিল খুব। হ্যাঁ, কিছুক্ষণ আগেই পৌঁছেছি। আর আপনাদের এত চিন্তা করার কি আছে বলুন তো? মেয়েকে বিয়ে দিয়েছেন, জলে তো ফেলে দেননি। আপনাদের মেয়ে আমার কাছে নিরাপদেই থাকবে এবং সব থেকে ভালো থাকবে, সে আমরা জানি সাহেব। তবুও বাবা মায়ের মন তো। আর কিছু বলবেন? জি মানে একবার যদি মেয়েটার সাথে কথা বলতে পারতাম। আসলে ও প্রথমবার এতটা জার্নি করেছে তো, সেই এসেই ঘুমিয়ে পড়েছে। উঠলে আমি বলবো। ঘুমিয়ে পড়েছে? ও কি খুব কান্নাকাটি করেছিল সাহেব? জি না, কাঁদতে যাবে কেন? এসব ছাড়ুন। আপনার আর কিছু বলার আছে মজিদ? না সাহেব, নেই। ঠিক আছে, রাখুন তাহলে। লাইন কাটতেই কান থেকে ফোন নামালো মজিদ। মুখের মলিনতা এখনও কাটেনি তার। কলিজার সমতুল্য সন্তানকে শ্বশুরবাড়ি পাঠালে বাবা মায়ের ছটফটানি পৃথিবীর কারোই বোধগম্য হয় না। মজিদ বিষণ্ণ ভাব দেখে ওনার দিকে এগিয়ে এলেন মিনা। মেয়েটার সাথে কথা হলো? জবাবে পেছন ফিরে তাকালেন মজিদ। পূর্বের থেকেও মলিন হয়ে এসেছে তার মুখমণ্ডল। না। কি বলল? ঘুমিয়ে পড়েছে। ওহো, হতে পারে। এতটা পথ কখনো যায়নি তো, ক্লান্ত হয়ে গিয়েছে হয়তো। মন খারাপ করো না, পরে না হয় কথা বলে নিও। উত্তর দিলেন না মজিদ। আগের মতোই মাথাটাকে নিচু করে রাখলেন। কি ভাবছ? মেয়েটা কি সুখী হবে মিনা? নিশ্চয় হবে। রাজপুত্রের মতো মেয়ে জামাই, তার ওপরে কত টাকা পয়সার মালিক বলো তো। টাকা পয়সা দিয়ে কি আর সুখ কেনা যায় বলো? তা হয়তো যায় না, তবে 3 বেলা পেট পুড়ে খেতে তো পারবে। আমাদের মতো অভাবে তো আর থাকতে হবে না বলো। এবার চুপ করে রইলেন মজিদ। মেয়েটার মুখটা ভীষণ মনে পড়ছে। যাওয়ার সময় কি কান্নাটাই না করেছিল তাকে জড়িয়ে। ভবিষ্যতে আল্লাহ যা করবেন তা ভালোর জন্যই, এটাই ভরসা এখন। অন্যদিকে কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে এসেছে সিদ্ধার। সকাল থেকে পেটে একটি দানা অবধি পড়েনি তার। পানি খাওয়ার উদ্দেশ্যে বালিশ থেকে মাথা উঠালো সিদ্ধা। তবে কক্ষের কোথাও পানি না দেখে আশাহত হলো সে। তবে সব কিছুর মাঝেও বিছানার পাশে রাখা টেবিলের উপর একটা ল্যান্ডফোন দেখতে এক ক্ষীণ আলোতে চকচক করে উঠল সিদ্ধার মুখমণ্ডল। ধরফর করে উঠে পড়ল সে। চোখ মুছে ফোন উঠিয়ে কয়েকটা বোতাম চিপে ডায়াল করতে শুরু করলো নিজের বাবার নম্বরে। তবে সে আশাতেও ভাটা পড়ল তার। ফোনের নিচে লাগানো তারটা কাটা খেয়াল করতেই হতাশ হলো সিদ্ধা। তার মানে পুরো 8 ঘাট বেঁধে এখানে আনা হয়েছে তাকে। ধূপ করে হাত থেকে ফোনটা পড়ে গেল সিদ্ধার। চোখের পানিগুলো আবারও সারিবদ্ধ হয়ে পড়তে শুরু করল। পুনরায় গলা ফাটিয়ে কান্না ভেঙে পড়ল সিদ্ধা। তার মুখ থেকে ক্রমাগত অস্পষ্ট সুরে বের হতে শুরু করল, তুমি আমায় কোথায় পাঠালে বাবা? চলবে।